কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সম্মানিত সুধী, আবৃত্তি গান ও গল্পে সাংস্কৃতিক আড্ডায় প্রতিদিনের মতো স্বাগত জানাচ্ছি আমি আলফিন আহিয়ান আবৃত। আমার সাথে আজকে যুক্ত আছেন তিনজন অতিথি। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন আবৃত্তি শিল্পী তাহেরা আফরোজ। আমাদের সাথে আরও যুক্ত আছেন সঙ্গীত শিল্পী আবিদা রহমান সেতু এবং আমাদের সাথে যুক্ত আছেন সঙ্গীত শিল্পী জারিন রুশনি ঐশী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আফরোজ, আপনার কাছে কোন কবিতাটি দিয়ে আপনি আপনার পরিবেশনা শুরু করবেন? তাহেরা আফরোজ। আমি আজকে প্রথম যে কবিতাটা দিয়ে শুরু করতে চাই, আমার বেশ ভালো লাগার একটা কবিতা, ঝর্ণা সরকারের কবিতা। বহুদিন পর আমি কবিতা পড়ব, তাই বহুদিন পর কবিতা পড়ব। তো এই কবিতাটা দিয়ে আজকে আমি শুরু করছি। বহুদিন পর আমি কবিতা পড়ব, কবিতার উৎসবে সারি সারি বর্ণময় কবিতার পাশে দাঁড়াবো, কিন্তু জীর্ণ বিবর্ণ নিয়ে যাওয়া নিরিত তাঁতের মতো আমার দেহ জুড়ে ছন্দহীন সুতোর অশ্লীল জড়াজড়ি। বহুদিন পর কবিতা পড়ব, ইচ্ছে হয় একটি অনিন্দ কবিতা পড়ি আমি, একটি অনিন্দ কবিতা পরিধান করে কবিতা পাঠের জন্য নিজেকে সুসজ্জিত করে তুলি। বহুদিন পর আমি কবিতা পড়ব, তাই বহুদিন পর আমি কবিতা পড়ব। আমি কবিতার আলমারি খুলি, অমনি কপাটের ভেতর থেকে বের হয়ে আসে পুরনো শব্দের অস্ট্রিক গন্ধ, কিছু ফসিল শব্দের কাষ্ঠুলো ঘ্রাণ আমাকে স্মৃতিকাতর করে তোলে। আমি ছুঁয়ে ছুঁয়ে যাই থাক থাক সাজানো কবিতা, যত্নে ভাঁজ করা পংক্তিমালা। পোকায় কাটতে না পারে তাই কোনো কবিতার চোখে আছে নিম পাতা ছড়ানো, কোনো কোনো তাকের গোপন কোণে বালাই নাশক কিছু কালিজিরা মেথি ভেষজ গন্ধের ভেতর সুরক্ষিত ঘুম পড়িতে শুয়ে থাকা একটি কবিতা মন্ত্রপুত রাজপুত্রের মতো জীবন কাঠি আর মরণ কাঠির রহস্যময় ফাঁদ তৈরি করেছে। সেখানে ঢোকা বারণ, ওদের ঘুমোতে দেই আমি। কোন কবিতা পড়ব? আমি ঝরকার ভেতর থেকে বের করে আনি একটি স্বর্ণালী কবিতা। সঙ্গে সঙ্গে বিশাল হাঙরের মতো হা করে তেড়ে আসে প্রাচীন সিন্ধু, আর মুহূর্তে গিলে নেয় স্বর্ণালীকে। ও আমার কৈশোরের প্রেমারুণ শাড়ি। মহাসিন্ধু ওকে হরণ করেছে। পেয়ে যাই একটি নীল কবিতা। সাবধানে ভাঁজ খুলতেই কয়েক ফোঁটা বৃষ্টি দানা ঝরে পড়ে। ওটা যৌবনে এক মেঘমল্লরিয়া বিপণী বিতান থেকে কিনে আনা কবিতা মুসলিম। সেদিন সারাক্ষণ ঝরেছিল অজানা দুঃখের নুন মধুজল, সাথে ছিল তোলপাড় করা দমকা নিঃশ্বাস। একেবারে নিচের দিকে রাখা একটি ধূসর কবিতার পাতা টেনে আনি আমি। ওর রংটা একটু মরে গেছে, একটু কুঁচকে গেছে চিত্রকল্পের সুতো। আমি টান টান করে দিতেই কোকিয়ে ওঠে মেঘপাই পাখি। ডানা ঝাপটে উঠতে চায়, কিন্তু মুখ থুবড়ে বসে পড়ে। ওর পালকগুলো রক্ত ভেজা, কবে যেন ভেঙে গেছে ওর দুটো পাখা। ও ছিল আমার পোড়া কবিতা, এখন খোড়া হয়ে গেছে। আমি ওকে পরম যত্নে রোদে মেলে দেই। সূর্যের শুশ্রূষা পেয়ে আমার পালক বোনা কবিতা ঝড় ঝরে হয়ে উঠবে। তখন আমি সর্বাঙ্গে বুনে নেব সাদা তুলো মেঘ ফুল। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে।
তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সী। ২৫ বছর বয়সের সাথে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদশায় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কচি বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে যদি অসাধারণ কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন আছে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল আমার মতো কেউ তার চোখে ধরেনি আর। এত বড় কথাটা যে বিশ্বাস করব সে সাহস হয় না। করবো না যে এমন জোর করি। নরেশ একদিন গেল বিলেতে। চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা সবাই কি এত অসামান্য, এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কিনা আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা পড়েছিল 10-এর মধ্যে। গেল মিলে চিঠিতে সে লিখেছে লিজের সঙ্গে গিয়েছিল সমুদ্রের নাইতে। বাঙালি কবি লাইন দিয়েছে তুলে, সেই যেখানে উঠবসি উঠছে সমুদ্র থেকে। তারপর বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এলে, দুদিন পরেই যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটা ভরাকার একটি নীরের অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন, কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সাথে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানিয়ে যায়, আমি নিতান্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দেই তেমন ধন নেই আমার কাছে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমার শরৎবাবু, একটা গল্প তুমি লেখো, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সাথে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে?
উচ্চ তোমার মন, লেখনি তোমার মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রের অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, জানি সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার আপন পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তাহলে তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে পাঠিয়ে দাও ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারধারে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ব বিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মোহের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানে সভা ডাকা হোক না, বড় বড় নামজাদাদের সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলা, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরশেষে দাঁড়াক সেই কোণে, আর তার অসামান্য মেয়ের দল। আর তারপরে নটে সাতটি মুরহ। স্বপ্ন আমার পুরলো, হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তি অপব্যয়। অসংখ্য ধন্যবাদ তাহেরা আফরোজ। আরো একটি চমৎকার কবিতা শুনে আসলাম আপনার কাছ থেকে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ততার মাঝে আমাদের সাথে আজকে। আবিদুর রহমান সেতু, একই প্রশ্ন থাকবে তাহেরা আফরোজ, তবে আপনি যেহেতু আবৃত্তি চর্চা করছেন, আবৃত্তি নিয়ে আপনার কথাগুলো শুনবো। তাহেরা আফরোজ। আবৃত্তির আসলে আবৃত্তির সাথে শিক্ষা, মানে যখন আমি ক্যাম্পাসে ছিলাম তখন থেকে জড়িয়ে আছি। প্রশিক্ষণ নিয়েছিলাম কণ্ঠশীলনে, কিন্তু মানে হাতে ধরে শেখানো যেটা বলে সেটা শিখেছি আসলে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রে। যখন আমি কাজ করেছি, বিভিন্ন সময় কাজ করেছি, আমার যে অগ্রজ যে 3 জনের কাছে আমি শিখেছি মুক্তধারার, রেজিনা ওয়ালি, লীনা আপা, মাহমুদা আক্তার, সিদ্দিকুর রহমান পারভেজ, এই 3 জনের কাছে মূলত আসলে আবৃত্তির যে নির্মাণ বা প্রযোজনাগুলোতে কিভাবে কাজ করা, মঞ্চে কাজ করা, এগুলো আমি ওনাদের কাছেই শিখেছি। যদিও প্রশিক্ষণ নিয়েছি অন্য একটা জায়গাতে, পরে আমি আসলে আবৃত্তির সাথে কাজ করেছি একেবারে মঞ্চে সরাসরি। মানে ভালোবাসার জায়গাটা আসলে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র। আর আবৃত্তির কথা কি বলবো, যে সবসময় আবৃত্তির সাথে থাকতে চাই। যদিও লেখালেখিটা আমার একটা অন্যরকম একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা, তারপরেও আবৃত্তিও আমার ভালোবাসার জায়গা। আমি আবৃত্তির সাথে থাকতে চাই, এটুকুই বলার আছে। আর জি, আপনার একটি বিষয় যে আপনি আপনার বইও বের হয়েছে, আমরা জানি প্রতিবারই বই মেলাতে আপনার বই বের হয়। সেই বই নিয়ে যদি কিছু শুনতাম, যে লেখালেখিও করেন আপনি নিজেও বললেন, তো এবারের বই মেলাতে কি কি বই বের হয়েছিল এবং কবে থেকে আপনার বইগুলো প্রকাশিত হচ্ছে, সেগুলো নিয়ে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি আসলে কলেজে জয়েন করার আগে, অর্থাৎ বিসিএস এ জয়েন করার আগে
আমি সাংবাদিক ছিলাম, সাহিত্য পাতায় সাংবাদিক ছিলাম, সমকালের কালের খেয়াতে ছিলাম। তো কালের খেয়াতে থাকাকালীন সময়ে আসলে লেখালেখি এটা তো ঈশ্বর প্রদত্ত, লেখালেখিটা করেছি তখন থেকেই। তবে বই প্রকাশ হয়েছে আমার অনেক পরে। প্রথম আমার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে 2017 সালে, জলতরঙ্গ। এর পরের বছর গল্পগ্রন্থ প্রকাশিত হলো ঘুরপোকা, 8টা ছোট গল্পের একটা সংকলন। তারপরের বছর দুটো একসাথে আসলো, দুটো প্রকাশনা। একটা প্রথম উপন্যাস আমার রোজ গার্ডেন, সেটা একটা ভৌতিক উপন্যাস ছিল। আর তার সাথে একটা ছোট্ট একটা কাব্যগ্রন্থ এসেছিল, সেটা এই শহরের রূপকথা। এই শহরের রূপকথা যে কাব্যগ্রন্থটা ছিল সেটা আসলে খুব একটা থিম ভিত্তিক, 30টা কাব্য ছিল আমার, মানে একটা থিমের উপর 30টা কাব্য ছিল এই শহরের রূপকথা। এরপরে যে উপন্যাসটা এসেছে সুরের আগুন, সেটা এসেছে। আর আমি একটা কাজ করছি, যেহেতু একটা উপন্যাস নিয়ে কাজ করছি, গবেষণামূলক একটা উপন্যাস, চেষ্টা করছি যেন সামনের আগামী বইমেলাতে আমি প্রকাশ করতে পারি। মুক্তিযুদ্ধের উপর একটা কাজ করছি আমি, মুক্তিযুদ্ধের উপর একটা উপন্যাস লিখবো। অনেক দিনের স্বপ্ন ছিল। আমি প্রায় বলতে গেলে 2 বছর ধরে আমি এই জায়গাটাতে স্টাডি করছি লেখাটা লেখার জন্য। আমার জন্য সবাই, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমি যেন লেখাটা শেষ করতে পারি, যেভাবে লিখতে চাই, যেভাবে কাজটা করব বলে ভেবে রেখেছি, আমি যেন সেইভাবে কাজটা করতে পারি। এই অসংখ্য ধন্যবাদ। আসলে একটি কথা খুব প্রচলিত আছে, যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। একাধারে সাংবাদিকতা, তারপর শিক্ষকতা, তারপর আবৃত্তি চর্চা, তারপর লেখালেখি, তারপর একটা অনুষ্ঠান চালাচ্ছেন, বিভিন্ন আসলে বহু গুণে গুণান্বিত আমাদের এখন কোন কবিতাটি শুনবো? তাহের আফরোজ। একটা চিঠি শোনাতে চাই। আসলে চিঠির যে জি। আবেদন আসলে আছে, মানে এই ভার্চুয়াল যুগে হয় কি, আমরা এত বেশি সবাই কানেক্টেড থাকি, প্রতিদিনই কথা হয়, প্রতিদিনই দেখা হয়, কিন্তু অনেক দিন পর দেখা হবে বা অনেক দিন পর একটা চিঠি পাওয়ার যে একটা অন্যরকম যে একটা উপলব্ধি আছে, সেটা আসলে সেই ফিলিংসটা আসলে আমরা এই সময়ের ছেলেমেয়েরা পায় না। আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন চিঠির একটা আবেদন ছিল। তো একটা চিঠি পড়ে শোনাবো। বর্ষাকালে ঠিক এইরকম সময়ে একজন লিখেছিল জি, তার শুরু করতে পারেন। জি। পছন্দ। হ্যাঁ, শুরু করি আমি। হারিয়ে যাওয়া চিঠি। আনন্দ, আনন্দ, কি খবর তোমার? এত অস্থির হয়ে যাও কেন চিঠির উত্তর না পেলে? সুযোগ পেলেই যে তোমাকে লিখবো তা তো জানো। আমি তো সুস্থই আছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। বোকা ছেলে, জীবন কি আর আগের মতো আছে? জীবন আমারও অনেক বদলে গেছে, যেমনি বদলেছে তোমার। সুতরাং চাইলেও অনেক কিছু করা হয়ে ওঠে না আগের মতো। আজ আমি কোনো পচা কথা লিখবো না। আজ আমার মনটা হঠাৎ উদাস হয়ে আছে। আজ আমি শুধুই স্মৃতিচারণ করব, বুঝেছ? আমি তো ওই স্মৃতি নিয়েই বেঁচে আছি। ওটাই তো আমার হৃদস্পন্দন ধারণ করে আছে। তুমি বোঝো না? আমার বর্তমানের কথা শুনে কি আর তোমারই ভালো লাগবে বলো? আজ আকাশটা এত সুন্দর মেঘলা হয়ে আছে জানো, ঠিক আমরা ছেলেবেলায় একদিন যে আবহাওয়াতে বাড়ির পেছনের বড় দিঘিটা সাঁতরে পার হয়েছিলাম। ইস, তার পরের ঘটনা মনে আছে? খালামণি যেই মাঠটা দিল তোমাকে, জানো, এই জীবনের উপর দিয়ে এত সব ঝামেলা চলে যাবার পরেও আমার কাছে এই প্রকৃতির আবেদন এতটুকু কমেনি। ঘন বর্ষার মাঝে আমাদের বাড়ির টিনের চালের উপর জলধারার শব্দ শুনতে আমি ছুটে চলে যাই। এই শোনো শোনো, তোমাকে একটা সুখবর দিই। তুমি আমাদের বাড়ির পাশে যে কাঠ গোলাপ গাছটা লাগিয়েছিলে, সেটা ভরে ফুল এসেছে। যা সুগন্ধ ছড়াচ্ছে না কদিন ধরে! আহা, ইচ্ছে হচ্ছিল
তোমার জন্য কটা ফুল প্যাকেটে করে পাঠিয়ে দিই। জানো, আজ আমি শখ করে বৃষ্টিতে ভিজেছি। আরে অবাক হয় না তো, বড় হলে কি একটু শখ করতে পারবো না বুঝি? আমাদের বাড়ির সামনে দিয়ে একটা আড়াল দিয়েছেন বড় ভাইজান। আমি, তোমার বন্ধুটা রিনি আর রিমি সবাই মিলে ভিজেছি। আজ বাচ্চাদের মতো করে মজা করেছি জানো। আমার খুব নিজের ছেলেবেলার কথা মনে হচ্ছিল। সেই আনন্দ করে ছুটে বেড়ানো, নির্ভাবনায় সাঁতরে আসা ওই ফুলঝাড় দিঘিতে। যেই বড় হলাম একটু, আর তর সইল না কারো, বিয়ে দিয়ে দিল। কত স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলাম, কি যে হলো জীবনে। এই ভাগ্যে যদি কষ্ট লেখা থাকে, কি করে খন্ডাবো বলো? তাই তো তোমাদের শখ করে বিয়ে দেওয়ার ছেলেটার সাথে আর ঘর করা হলো না। আমার অনেকবার মনে হয়েছে আর কোনো কথা কইব না তোমার সাথে। অনেক ক্ষোভ জমে আছে। তোমরা চাইলে হয়তো অনেক কিছুই করতে পারতে। এমন একটা মানুষকে সবার খুব করে পছন্দ হয়ে গেল। বড় ঘর, শিক্ষিত। একটা কথা জানো আনন্দ, আমার নিজের জীবনের কষ্ট নিয়ে আমার আর ভয় হয় না। আমি কষ্ট পাই, মা খালামণিরা আমাকে দেখে দেখে প্রতি সময় কষ্ট পায়। না হয় একটু ভুল করেই ফেলেছিলেন, কিন্তু তার জন্য সব সময় অনুতাপে দগ্ধ হয়ে চলেছেন। আমি নতুন করে সব সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। কলেজে ভর্তি হয়েছি প্রিয় বিষয় বাংলাতে। হুম, বেশ ভালোই লাগছে পড়তে। হাজার হলেও এই জিনিসগুলো পড়তে আমার সব সময় ভালোই লাগতো। ভাইয়া আমাকে পড়তে খুব উৎসাহ দিচ্ছে। আমার খুব ভালো লাগছে পড়তে। আমার ওই বাড়ি থেকে ফিরে আসার আগেই তো তুমি চলে গেলে দুবাই। অবশ্য মা খালা তোমাকে নিয়ে আজও খুব গর্ব করে চলো যে এরকম ছেলে নাকি গোটা হলদিয়াতে নেই। তুমি আর বেশি দিন বাইরে থেকো না তো আর 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 কটা বছর একটু টাকা আয় করে ফিরে এসে ঘর সংসার করো। এই, তোমাদের ওখানে কি বৃষ্টি হয়? তুমি কি আমাদের মতো করে অনুভব করতে পারো বৃষ্টির জলধারা? পাগলা মিয়া, তোমার কি মনে আছে একবার বৃষ্টির দিনে সেই ছেলেবেলায় আমাকে নিয়ে তুমি কবিতা লিখেছিলে, বর্ষা কন্যা? কি যে লজ্জা পেয়েছিলাম আমি। অবশ্য ভালোও লেগেছিল। সেটা তো কখনো বলিনি তোমাকে, আজ বলবো। কি হলো, গলা লুচিয়ে ভাব করার সেই ভঙ্গিটা খুলে নাকি? করার তো কথা। আমি তোমাকে অনেক ভালো চিনি, তাই না আনন্দ? শোনো, আজ আর লিখবো না। ভাবছি আরেকটা চিঠি লিখে দুইটা একসাথে পাঠাবো। বুদ্ধিটা কেমন বলো দেখি? তাহলে হুড়ুক করে আর পড়া শেষ হয়ে যাবে না, সময় নিয়ে পড়তে পারবা। ভালো থেকো। আর শুনেন, আমি শরীরে রোগবালাইতে খুশি না, বুঝেছেন? আপনি নিজের শরীরের দিকে খেয়াল রেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে আমাদের সবাইকে বেষ্টন করে রাখুন। দোয়া করি। বিদায় তবে, হতভাগিনী, সুপ্রভাত। পরিশিষ্ট। দ্বিতীয় চিঠিটা কখনো লেখা হয়নি বলে আনন্দ আর কোনোদিন সুপ্রভাত চিঠিটা পায়নি। অসংখ্য ধন্যবাদ তাহেরা আফরোজ। আসলে আমরা চাই যে
পৃথিবীর সবাই ভালো থাকুক, আপনার চিঠির মধ্যে যেটি আসলো যে আল্লাহ রব্বুল আলামিন ভালো রাখুক, সেটাই আমরা চাই, সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক এই মহামারীর মধ্যে। একটা সময় চিঠি ছিল মানুষের ভালো লাগা, ভালোবাসা, আবেগ অনুভূতির অন্যতম একটা মাধ্যম, যেটা কালের বিবর্তনে হয়তো অনেকটা বিলুপ্তির পথেই এখন। আর সেই অনুভূতিগুলো কিন্তু আমরা কিছুটা হলেও পেলাম। এই প্রজন্মের মানুষ কিন্তু আমরা আসলে সাধারণত চিঠির যে ভালো লাগার জায়গাটা, চিঠির যে আবেগ অনুভূতির জায়গাটা, সেটা কিন্তু আমরা আসলে পাই না। আপনার চিঠি পড়ার মাঝে একটু হলেও কিন্তু এই প্রজন্মের বা আমরা যারা আছি সেই অনুভূতিটুকু, সেই ফিলিংসটুকু একটুকু হলেও পেয়েছি। আমি আবারও মন্তব্যে ফিরে যেতে চাই। আয়েশা সিদ্দিকা তিনি লিখেছেন, ঐশীকে খুব সুন্দর লাগছে। নুসরাত জাহান তিনি লিখেছেন, মাশাল্লাহ অনেক ভালো লাগলো ঐশী। দিদারুল আলম সরকার তিনি লিখেছেন, অনেক ভালো গেয়েছো মা। সালমা মুক্তা তিনি লিখেছেন, ধন্যবাদ। নুজহাত সাবিহা পুষ্পিতা তিনি লিখেছেন, সকলের প্রতি রইল শুভকামনা। তিনি আরো লিখেছেন, ঐশী বন্ধু খুব ভালো লাগলো তোর গান। সালমা মুক্তা তিনি লিখেছেন, মিষ্টি একটা গান শুনলাম। নুসরাত জাহান তিনি লিখেছেন, আবৃত্তি চমৎকার লাগছে। আয়েশা সিদ্দিকা তিনি লিখেছেন, অসাধারণ আবৃত্তি, তাহেরাকে ধন্যবাদ। সালমা মুক্তা তিনি লিখেছেন, শিল্পী তাহেরা আফরোজের চিঠির প্রকাশে মুগ্ধতা রাখলাম। রাশেদ চৌধুরী তিনি লিখেছেন, প্রাণবন্ত আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। তাহেরা আফরোজকে চিঠি আবৃত্তি শ্রোতাদের পুরনো দিনে নিয়ে গেল, আসলেও তাই। সালমা মুক্তা তিনি লিখেছেন, সঞ্চালকের সঞ্চালনা চমৎকার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও মন্তব্যে ফিরে আসবো, মন্তব্যগুলো পড়বো। আপনারাই আমাদের মূল চালিকা শক্তি, আমাদের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দুই কিন্তু আমাদের দর্শক। ছোট করে এই মুহূর্তে একটি কবিতা শুনবো আপনার কাছ থেকে, তারপর ঐশীর গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। তাহেরা আফরোজ, ছোট্ট একটা কবিতা শোনাই। তার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে যে করোনার সময় আমরা সবাই কি করছি, যে আমাদের ইমিউনিটি বাড়ানোর একটা চেষ্টা করছি। তো সেই উপলব্ধির জায়গা থেকে বলবো যে শরীরে যেমন খাদ্য যেমন আমাদেরকে ভালো রাখে, ঠিক সেরকম মনের সুখও আসলে দরকার হয়। মনের সুখও আমাদেরকে ভালো রাখে। তো সেই উপলব্ধি থেকে একটা কবিতা, কবি রাশেদ চৌধুরীর মনোময় কাব্য গ্রন্থ থেকে আমি একটা কবিতা পড়ছি। রাশেদ চৌধুরী আজকে আমাদের সাথে লাইভে আছে, আমি কমেন্ট দেখেছি। আমি তার কবিতাটা দিয়ে আজকে শেষ করছি। কবিতাটার শিরোনাম হচ্ছে শরীরের অ্যান্টিবায়োটিক। সত্যি বড় অদ্ভুত আদিত্য, মনের সুখের কাছে হারিয়ে যায় সবকিছু। শরীরের ক্লান্তি তো বটেই, জীবনের অশান্তিও দূর হয়ে যায়। সকালবেলা নানা রকম কাজের ঝামেলা, বের হয়ে বইয়ের দোকানে একচোট, রাস্তায় জ্যামের কথা তো বলাই বাহুল্য। যেটুকু প্রশান্তি সে তো তোমার সান্নিধ্যে। সন্ধ্যার সময়টুকুর প্রতীক্ষায় কাটে সারা দিন। মনোময় 1 ঘন্টা সন্ধ্যা যেন তোমার আমার মাল্টিভিটামিন সেবা। এই দেখো না গতকালের অবস্থা, বাসায় ফিরে দেখি তুমুল চলছে। কিসের যুদ্ধ বলবো একে? বৈষয়িক দ্বন্দ্বের কাটাকাটি, সাম্রাজ্যের ভাগাভাগি। তুমি তো তোমার নন্দিনীকে জানো, এসব পরিস্থিতিতে কতটা আত্মপ্রত্যয়ী থাকি। আমাকে বিচলিত করতে পারে না এসব, বিরক্ত বোধ করি কেবল। নিজ ঘরের সব কটা ছিদ্রপথ বন্ধ করে দিই, যেন কোনো রকম শব্দ কানে না আসে। ব্যাস, তারপর হারিয়ে যাই কল্পলোকে, শুধু তুমি আর আমি। আহ, কি প্রশান্তি! যেখানেই থাকি না কেন তোমার সাথে, কল্পলোকে, রাস্তায়, নদী তীরে, পায়ে হাঁটা পথে, প্রচন্ড জ্যামে অথবা রেস্তোরাঁয়, কি যে সুখ আদিত্য! এ যেন তোমার আমার মাল্টিভিটামিন সেবন প্রতিদিন। অসংখ্য ধন্যবাদ তাহেরা আফরোজ। আপনার চমৎকার পরিবেশনা দিয়ে আজকে আপনার পরিবেশনা শেষ হলো।